জিনবুতের রাজ্যে তোমাকে স্বাগত। আমি মাইশাস টাইনি ওয়ার্ল্ড। আজকের গল্পটা একটু অন্যরকম, বেশ ভয়ঙ্কর। লাস্ট পর্যন্ত না শুনলে বোঝাই যাবে না আসলে গল্পে কি হচ্ছে। তাহলে গল্পটা শুরু করা যাক। আমি একজন মাদ্রাসা শিক্ষক। আমার দাদা ও পরদাদার বংশ পরম্পরায় সবাই ছিলেন তান্ত্রিক ও কবিরাজ। আজ আমার জীবনের অন্যতম এক ভয়ঙ্কর ঘটনা শোনাবো আমি। আমার বয়স তখন 17 বছর। আমি ছোটবেলা থেকে আমার দাদার কাছ থেকে বড় হয়েছি। দাদার কাছে অনেক মানুষ আসতেন প্রতিদিন। আমিও দেখতাম ও বোঝার চেষ্টা করতাম। দাদার বিভিন্ন ক্রিয়া সচক্ষে দেখতাম। আমাকে দাদা বিভিন্ন তান্ত্রিক ক্রিয়া ও মন্ত্র ব্যবহার শিখাতেন। আমি ছোট মনে স্বাভাবিকভাবে নিতাম। আমার দাদার থাকার রুমের বর্ণনাটা দেই। সচরাচর আশেপাশে গ্রামীণ পরিবেশের ছোট্ট একটা চৌরি ঘর, দাদার রুমের পূর্ব কোনো একটা আসন সাজিয়ে রাখা। আসন একটা কলসের উপরে লাল কাপড় দিয়ে মাথা মোড়ানো ও গাঁদা ফুল দিয়ে সাজানো। পিছনে একটা বড় হরিণের শিং এবং সামনে আগরদানি ও মোমদানি রাখা। ভৌতিক এক পরিবেশ সবসময় সেখানে বিরাজ করত। আমার দাদার ঘরের এক কোণে একটা আদি যুগের মাটির নিচের একটা সিন্দুক আছে। সেখানে শুনেছি পুরাতন ও আদি যুগের কিতাব সংরক্ষিত করে রাখা। দাদা আমায় একদিন ডেকে মাটির নিচ থেকে একটা কিতাব বের করে দেখালো, যা দেখে আমি হতভম্ব হয়ে পড়লাম। বইটার ওজন কম হলেও 12 কেজির উপরে হবে। একেবারে মাটির কালারের কালশিটো হয়ে গেছে, লম্বায় 1 হাত বড়। বইটা এতটাই পুরাতন যে হাত দিয়ে মোচড় দিলে পরিপূর্ণ মাটি হয়ে ঝরে যাবে। আমার দাদা সেই বই থেকে 22টা পেজ উল্টিয়ে আমাকে একটা বিষয় দেখালো। বিষয়বস্তু ছিল মানুষের মাথা জাগানোর ত্রন্তবিধি। আমি আবছা আলোয় বইটার নামটা দেখেছিলাম। আমার দাদা আমাকে একটা চশমা আনতে বললেন। তখন সেখানে নিয়ম দাদার মুখ থেকে সুন্দরভাবে শুনলাম। পরিপূর্ণ নিয়ম শোনার পর দাদা আমায় বললেন, বয়স তো হয়ে এলো নাতি, 72 বছর। এই বয়সে তন্ত্রটা করে দেখি, আয়। দাদার এই কথা শুনে আমিও রাজি হলাম ও আগ্রহী হয়ে উঠলাম। সেটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল সিদ্ধান্ত। পরবর্তী কথায় আসি। দাদা আমার শনিবার রাতে ডাকলেন। শীতের রাত, প্রচন্ড ঠান্ডা, কিন্তু কুয়াশা ছিল না। গা ছমছমে একটা পরিবেশ। দেখলাম দাদা কালো একটা সেলাইবিহীন কাপড় পরিধান করেছে। আমায়ও এক বিশেষ দুর্গন্ধ জাতীয় তেল আমার শরীরে মাখিয়ে দিলেন, আর আমার হাতে 2টা বককাচি ও বড় বড় 2টা আমার বাম হাত ও ডান হাতে তাবিজ বেঁধে দিলেন। এরপর দাদা কাঁধে একটা কোদাল নিয়ে অজানা এক রাস্তায় হাঁটা শুরু করলেন। আমিও হাঁটছি দাদার পাশে পাশে। কিছুক্ষণ হাঁটার পর রাস্তায় চলার পথে প্রচন্ড শীতে কিছুটা গরম অনুভব করলাম। এ জায়গায় তেমন শীত নেই, তবে একটা বিচ্ছিরি দুর্গন্ধ বেশি আসছে। আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ দাদা মাটিতে ধাক্কা দিয়ে শুয়ে দিলেন। দাদাও রাস্তায় লুটিয়ে পড়লেন। আমি খেয়াল করলাম আমার মাথার পেছনে কিছু একটা শকুন আকৃতির বড় বড় 3টা পেঁচা উঠছে। আমি পেঁচাগুলোর দিকে তাকাতেই দেখলাম পেঁচার চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছে। আমার এই অবস্থা দেখে আমার দাদা হাত চেপে ধরলেন। তখন খেয়াল করলাম দাদার সাথে সাথে কি যেন বিড়বিড় করে পড়তে লাগলেন। দেখলাম পেঁচাগুলো থেকে ভয়ঙ্করভাবে পাখা ঝাপটানোর আওয়াজ ভেসে আসছে। সামনে তাকাতেই দেখলাম পেঁচাগুলো উড়ে অন্ধকারে মিলিয়ে গেলেন। এরপর দাদা ও আমি মাটি থেকে উঠে আবার রাস্তায় চলা শুরু করলাম। আমার তেল চুপচুপানো শরীরে বালু লেগে কাদার মতো আঠালো আঠালো হয়ে গেছে। ভয়ঙ্কর এক পরিবেশ, আশেপাশে সব নির্জন। শুধু কিছুক্ষণ পর পর ঘুঘু আর কোকিল একত্রে ডাক আর দূর থেকে কুকুরের চিল্লানি কানে ভেসে আসছে। এরপর দাদা আমায় বারণ করলেন যে এখন থেকে পিছনে যাই কিছু হোক না কেন আমি যেন পিছনে না ফিরি। দাদার চেহারার দিকে তাকিয়ে হা বাচক মাথা নাড়িয়ে জবাব দিলাম। গ্রামের রাস্তা 2 সাইডে ধান ক্ষেত। কিছু দূর পর পর দেখা যায় 2-1টা বাড়িতে টিপ টিপ আলো জ্বলছে। সঙ্গে গা শিশিরানি হালকা নিঝুম বাতাস। এক অদ্ভুত পরিবেশ বিরাজ করছে। মনে হচ্ছে সামনে বহু বিপদ উৎপেতে আছে। কিছুক্ষণ আগে যেমন সবকিছু থমকে গিয়েছিল তেমন হয়ে গিয়েছে। যাই হোক, আমরা রাস্তায় চলতে চলতে দেখতে পেলাম সামনে অনেক বড় একটা বাঁশঝাড়। দুপাশে লম্বা বাঁশঝাড়ের মাঝে রাস্তা। বাঁশঝাড়ের ওপাশে ছিল আমাদের গ্রামের 400 বছর পুরনো কবরস্থান। কবরস্থানের পাশে একটা সরকারি ল্যাম্পপোস্ট। দেখে মনে হচ্ছে চার্জ ফুরিয়ে গেছে। আমরা কিছু দূর এগিয়ে বাঁশঝাড়ের মাঝখান দিয়ে কিছুক্ষণ চলছি। গা ছমছমে ঘুমট পরিবেশ। প্রচন্ড শীতের ভিতরে কানে ভেসে আসছে দলবদ্ধ শিয়ালের হাঁক ডাক। 200 বাঁশ একত্রে বাতাসে বাড়ি খাওয়ার আওয়াজ। ঠুকঠাক, মটমট, কটকট। আমি ভয়ে ভয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ আমার অনুভব হলো আমার পায়ের সাথে কি যেন একটা হেঁচড়ে আসতেছে। এটা ফিল হওয়ার সাথে সাথে আমার শরীরের মাথা থেকে পা পর্যন্ত একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। নিচে তাকাতেই দেখলাম একটা মরা শুকনা বিড়াল আমার পায়ের জুতার ফিতার রশি বেঁধে আটকে আছে। সাথে সাথে আমি ভয়ে চিল্লানি দিয়ে উঠলাম। আমার দৌড় দেওয়ার সাহসও পাচ্ছিলাম না। আমি একবারে ভয়ে হয়ে আটকে গিয়েছিলাম। কিন্তু তবু তেমন একটা ভয় হয়নি, কারণ দাদার সাথে থেকে বিভিন্ন জিনভূত তাড়ানো এবং সরাসরি পাঠা বলি দিয়ে রক্ত দিয়ে রিচুয়াল দেখেছি। এজন্য ভয়টা তুলনামূলক কমই ছিল। যাই হোক, পরের কথায় আসি।
দাদা আমার পা থেকে সুতাটা ছাড়িয়ে দিল। কিছুক্ষণ পর হাঁপ ছেড়ে উঠে কবরস্থানের দিকে হেঁটে এসে দাঁড়ালে দাদা আমার ইশারা করে আমার হাতে একটা কাঠা কয়লার পুরোনো ছাই বড় একটা বালতি দিয়ে বললেন, আমার পিছনেই থাকবি। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দাদার পিছে পিছে কবরস্থানে ঢুকলাম। হাড় হিম করা পরিবেশ। আমরা ঢুকতে খেয়াল করলাম কবরস্থানের ভাঙা গেটের বাইরে তিনজন অনেক লম্বা আকৃতির অবয়। আমি পিছে আবছাভাবে দেখে আর পরিপূর্ণ তাকানোর সাহস করিনি, কারণ দাদার নিষেধ ছিল। দাদার দিকে খেয়াল করতেই দেখলাম দাদা এক কবর থেকে আরেক কবরের সামনে গিয়ে কি যেন খুঁজছেন। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর দাদা আমায় বললেন, এই কবরটা আজ সকালে দিয়ে গেছে, দেখ মাটি এখনো কাঁচা। দাদা কোদাল দিয়ে একটা মাটিতে কোপ দিয়ে পাটি সরাতে শুরু করলেন। আশেপাশে প্রচন্ড শিয়াল আর কুকুরের হাড় ডাক উঠে গেল। মনে হচ্ছে আমাদের কয়েক শত কুকুর আর শিয়াল ঘিরে ধরেছে। আমি চুপচাপ কবরের সামনে বালতি হাতে নিয়ে কানে হাত দিয়ে চোখ বন্ধ করি, আবার একটু দেখি। কিছুক্ষণ পর দাদা মাটি সরানো শেষ হতেই দাদা কবরের উপর থেকে বাঁশ সরিয়ে ভিতরে প্রবেশ করে মুখের অংশ থেকে কাফন সরাতে দেখা গেল সেখানে একটা মহিলার লাশ। দাদা তার কোমরের কাছ থেকে কিছুটা বের করে কাদের কাছে নিয়ে মাথাটা কাটা শুরু করলেন। আমি আবছা হলে বুঝতে পারলাম সেই আওয়াজ। পাতলা ধান কাটা ধারালো কাঁচির সাথে শক্ত কিছু লাগলে এমন আওয়াজ হয়। গ্রামের মানুষেরা হয়তো ভালোভাবে বুঝতে পারবেন। কি ভয়ানক দৃশ্য, চোখে কল্পনীয় নয়। আমি এই দৃশ্য দেখতে না পেরে পাশে বালতি হাতে নিয়ে বসে পড়লাম। সাথে সাথে পাশে থাকা বাঁশ গাছগুলো মনে হচ্ছে নিজেরা নিজেরা নড়াচড়া করছে। বাঁশ ভাঙার মচমচ আওয়াজ প্রচন্ড ভাবে আসছে। দেখলাম দাদা কাটা মাথাটুকু বালতি ছায়ের ভিতরে নাড়িয়ে একবারে ভিতরে ঢুকিয়ে দিলেন। দাদার হাতে বালতি দিয়ে আমি কবরের বাঁশগুলো ঠিক করতে বললেন আমাকে। আমি এতটা ভয়ে কাঁপছিলাম যে আমার হাত পা নাড়াচড়া বন্ধ করে দিয়েছে। ধীরে ধীরে কোদাল দিয়ে মাটি আগের মতো উঁচু করে কবরটাকে রাখলাম। এরপর দাদার দিকে চেয়ে দেখলাম দাদা আপন মনে বিড়ি টানছে। আমায় বললেন, কি রে, হলো হলে চল। আমিও কোদাল নিয়ে দাদার পিছে পিছে কবরস্থান থেকে বের হলাম। দেখলাম দাদা হঠাৎ দাঁড়িয়ে বিড়বিড় করে মন্ত্র জাতীয় কিছু পড়ছেন আর ফু দিচ্ছেন, পাশাপাশি হাতে তালি দিচ্ছেন। দাদা এবার বাঁশ ঝাড়ের পথ দিয়ে না গিয়ে অন্য রাস্তায় বাড়ি ফেরার জন্য পথ ধরলেন। ক্ষেতের মাঝখান দিয়ে সবকিছু স্বাভাবিকই ছিল, সুন্দরভাবে চলছিল। কিছু দূর এগিয়ে পাশে ছোট খাল বেয়ে গেছে। খালের পাশ দিয়ে দাদা আর আমি হেঁটে চলছি। হঠাৎ দাদা রাস্তায় দাঁড়িয়ে গেলেন। আমিও থম খেয়ে গেলাম। খেয়াল করলাম যে সামনে একটা অনেক বড় জিওল গাছ, অনেক পুরানো। এই গাছের ক্ষত অংশ দিয়ে আঠা জাতীয় কষ পড়ে। গাছটা প্রায় 70 বছর পুরনো শুনেছি। দাদা দাঁড়িয়ে আছেন কেন জিজ্ঞেস করায় বললেন, চুপ। আমি কিছু বুঝে ওঠার আগে দেখলাম দাদা তড়িঘড়ি করে কোমরের পাশ থেকে আর একটা কাঁচি বের করে একটা বৃত্ত টেনে দিলেন, দুজনের পাশ দিয়ে একটা গোল রাউন্ড করে। এরপর দূর থেকে খেয়াল করলাম ওই গাছটার পাশে লম্বা কেউ দাঁড়িয়ে আছেন। আরো খেয়াল করে দেখলাম তার পোশাক পরিপূর্ণ সাদা ধবধব করছে, মনে হচ্ছে আলো আলো ভাব। শীতের রাতেও মনে হচ্ছে বাতাসে চুল উঠছে। এই দৃশ্য এখনো কল্পনা করলে আমার কলিজা কেঁপে ওঠে। এই কাহিনী বলার সময় আমার ভীষণ ভয় হয়েছে। যাক, পরের কথায় আসি। আমি আরেকটু খেয়াল করতে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। খেয়াল করে দেখলাম ওই লোকটার চোখ, নাক, ভ্রু, কান কিচ্ছু নেই। একবারই সাদা, একবারে সমান, শুধু বড় চওড়া ঠোঁট দিয়ে জিহ্বাটা বের করে আছে। এটা দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। আমি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছি। পরবর্তীতে আমার চোখ খুলে নিজেকে বাসায় বড় খালামুনির কাছে শোয়া অবস্থায় আবিষ্কার করি। আমার একাধারা 7 দিন প্রচন্ড জ্বর ও বুকে ব্যথা ছিল সে সময়। দাদার কাছে পরবর্তীতে সে রাতে কি হয়েছিল জিজ্ঞেস করলে দাদা বলেন, তোকে আমি সেখানে গোল আরেকটা বৃত্ত দিয়ে রেখে চলে এসেছিলাম। আমি রাস্তা দিয়ে আর যেতে পারিনি। নদীতে লাফ দিয়ে বালতির ধরুনির অংশ মুখে নিয়ে সাঁতার কেটে বাসায় ফিরেছি। আমি এরপর জিজ্ঞেস করলাম, দাদা পরে কি করলেন সেটা দিয়ে? দাদা বললেন, সেটা আসন ঘরের মাটি খুঁড়ে মাঝ বরাবর একটা বাক্স আকৃতির গর্ত করে সেখানে সিঁদুর, কপুর ও পাঠার রক্ত দিয়ে সুন্দর করে তামার পাত্রে খচিত তাবিজ মাথার খুলির ভিতর ঢুকিয়ে সেখানে দাফন করে রেখেছি। সেখানে এখন একাধারে 7 দিন আসনের মতো আগুন জ্বলতেই থাকবে 24 ঘন্টা। আমিও খেয়াল করতাম সেখানে দাদা সবসময় কাঠ কয়লা দিয়ে আগুন জ্বালিয়ে রাখতেন। আমি এর মধ্যে সুস্থ হয়ে যাচ্ছিলাম। দাদা একদিন বললেন, চল, আজ মাথা জেগেছে, এবারের ক্ষমতা দেখি। আমিও গেলাম। দেখলাম দাদা সুন্দর করে 7 পদের ফল, 7 পদের মিষ্টি আর 7 পদের ফুল দিয়ে আসনে ভোগ চড়িয়ে অনেকক্ষণ ভক্তি ও সালাম করে জিন হাজির করলেন। তখন খেয়াল করলাম দাদার ঘরে 2বার ভূমিকম্পের মধ্যে কেঁপে উঠে টিন ঝনঝন আওয়াজ হচ্ছে। কিছুক্ষণ পর শোনা যায় বাইরে 2টা ঘোড়া দৌড়ানোর আওয়াজ। পাশাপাশি শীতের সময় বাইরে ঝড় বৃষ্টির মতো শো শো আওয়াজে একবারে মনে হচ্ছে ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কাটা মাথাটা জেগে উঠেছে, কাঁচা গোস্ত চাইছে। আমার এগুলো আর সহ্য হচ্ছিল না। আমি সেখানে জোরে চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিই। দাদা সবকিছুর আগুন নিভিয়ে ফেলে আমাকে থামানোর ব্যস্ত হয়ে পড়ে। এরপর দাদা রুমের বড় হেচিক বাতি জ্বালিয়ে দেন। তখন আমি খেয়াল করলাম রুমের 4 কোণায় 4 জন দাঁড়িয়ে আছেন, যেন তারা ঠিক কালো ছায়া মূর্তি। দাদা আমার সাথে সাথে বের করে এনে খালার বাসার কিছু দূর দিয়ে যান। আমি খালামণিকে তখন সব বলি। খালামণি শুধু সব শুনে যেতে থাকেন। এইভাবে কখন যেন আমি ঘুমিয়ে যাই। তবে ঘুম থেকে ওঠার পর যেন আমার জন্য সব থেকে বড় দুঃসংবাদ অপেক্ষা করছিল, তা কে জানতো।
আমি সকালে উঠে শুনতে পাই আমার দাদা আর দুনিয়াতে নেই। দাদার লাশ এক বিভীষিকাময় অবস্থায় পাওয়া গিয়েছিল, শরীর থেকে মাথা ছিল না, আর তাকে এভাবেই দাফন করা হয়েছিল।